গতকাল একটি পরিবারে নিমন্ত্রণ ছিল। সেই নিমন্ত্রণের মূল কেন্দ্রে একজন হারিয়ে গেছে, কিন্তু তার বয়স হয়ে গিয়েছিল, তাতে কোনো অসুবিধা নেই। তাদের অনেক আত্মীয় স্বজন আছে এবং বেশ কয়েকজন পরিবার একান্নবর্তী, কোনো পরিবারে হয়তো 5 জন থেকে শুরু করে 12-13 জন, এমনকি 25 জনের ফ্যামিলি মেম্বারের সাথে যোগাযোগ আছে এবং প্রত্যেকেই যে যার জায়গায় বেশ ভালো পজিশানে এবং ভালোভাবেই আছে প্রত্যেকেই। তাদের মধ্যে থেকেই তাদেরই কোনো একটা আত্মীয়ের মেয়ে আছে এবং সে তার আজ থেকে ধরুন 25-26 বছর আগে বিবাহ হয়েছিল। তখন আমরা খুব ছোট গিয়েছিলাম। তা সেই বিবাহ হওয়ার পরে বা সেই সময়টা তো একরকম ছিল, আজ থেকে 25-26 বছর আগে। তা পরবর্তী সময় তাদের একটা পুত্র সন্তান হয় এবং জানা যায় যে সেই ছেলেটির থ্যালাসেমিয়া রোগ হয়েছে। যে থ্যালাসেমিয়া রোগ হলে মানুষ সাধারণত প্রতিটা বারেই তাকে, যখনই শরীরের ওরকম ধরনের একটা অসুখ রয়েছে, তখন তো বছরে যে কতবার যে রক্ত দিতে হয় সেটা প্রত্যেকেরই জানা আছে হয়তো। তা খুবই ভালো তাদের পরিবার ছিল এবং দুই পক্ষে যেখানে বিবাহ হয়েছিল সেখানেও তাদের পরিবার বেশ ভালো, সচ্ছল। বাবাও ভালো চাকরি করেন। তাদের চেহারা ছিল একসময়, আমরা খুব ছোট ছিলাম তখন, অনেকটা দিন আগে যেহেতু, তা তা সেই কারণে যে তখন আমরা বুঝতে পারতাম না যে জীবনটা তাদের কাছে আস্তে আস্তে কেমন যেন ম্লান হয়ে গেছে, একটা যেন শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছে জীবনটা। প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ। আজকে ছেলেটার বয়স কম বেশি 25-26-এর মধ্যেই হবে, 24ও হতে পারে। তা ভয়ঙ্কর রকমভাবে, শুধু সে নয়, তাদের পরিবার ভয়ঙ্কর রকমভাবে, এবং তাদের যত আত্মীয় আছে, আশেপাশের যত মানুষ আছে, তারা কিন্তু সবাই চিন্তা করে, সবাই জিজ্ঞাসা করে। এবং ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট। আমি যতবারই দেখেছি, কথা বলেছি, তার পাড়ার বন্ধু বান্ধব যত আছে সবাই কিন্তু সাহায্য করে, আত্মীয়রাও সাহায্য করে, যতটা পাশে থাকা যায়। কিন্তু বিবাহ হয়ে গেছে। তা এই সত্যিই ভাবলাম যে যখন আমার এই ধরনের একটা ঘটনার সাথে যুক্ত ছিলাম, কালকে যে গিয়েছিলাম, ঘটনাটা নিয়ে ভাবলাম না ভিডিওটা করা যাক। যে মানুষ তো বিবাহ হয়ে যায় অনেক সময়, তখনকার দিনে রক্ত পরীক্ষা করতো না, অনেকে হয়তো লাভ ম্যারেজ করে চলে যায়। ভয়ঙ্কর রকমভাবে তারা ভাবছে যে আমরা খুব ভালো একটা জায়গায় থাকবো, খুব ভালোভাবে জীবনযাপন করব, কিন্তু কোথা থেকে একটা যে দুর্যোগ চলে আসে। কিন্তু দেখা গেছে যে তাদের পরিবার কিন্তু যথেষ্ট, যেহেতু চাকরি করতেন উনি, এখন রিটায়ার হয়ে গেছেন। তা দেখলাম যে উনি কিন্তু ওনার ইচ্ছে আছে দোকান কেনা, জায়গা জমি কেনা, ফ্ল্যাট কেনা, ইচ্ছে আছে এবং করেওছে। পরবর্তী সময় ওনারা ডক্টর দেখিয়ে একটা কন্যা সন্তানও নিয়েছেন, তারা ভালো আছে, প্রত্যেকেই ভালো আছে। কিন্তু মায়ের মধ্যে এবং বাবার মধ্যে বিশেষ করে যে ভয়ঙ্কর রকমভাবে একটা চাপ সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু প্রতিনিয়তই বোঝা। চাপ কি, রাত দিন কখন কি হবে, এটা একটা মানুষের মধ্যে চিন্তা থেকেই যায়। তা এখান থেকে তারা কখনোই আর বেরোতে পারবে না। কারণ যাদের বাড়িতে এরকম ধরনের বা যাদের বাড়ির আশেপাশে এরকম ওই থ্যালাসেমিয়া রোগের কোনো শিশু সন্তান জন্মায়, তারা আর কুড়ে খেয়ে নেয় মাথাটাকে অ্যাকচুয়ালি। তাদেরকে রাত দিন কখন যে কী হবে, কখন যে রোগটা হয়তো আরও বাড়াবাড়ি হবে, সে উঠতে পারবে না, খেতে পারবে না, এরকমই তো হয়। বা সে অস্থির হয়ে উঠবে, সে তার যে কী হয় শরীরের মধ্যে, যার হয় সেই একমাত্র জানে। সেই জন্য যে সকল ছেলে মেয়েগুলো প্রতিদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, একে অপরকে ভালোবাসছে, জীবনের সবার সাথেই যে এমন ঘটনাই ঘটবে তেমনটা আমি বলছি না। এটা
হয়তো 2000 জন বা 5000 জনের মধ্যে কি 1 লাখের মধ্যে একজনের মধ্যে হয়তো হয়ে থাকতে পারে রক্তের কারণের জন্য। তা যখনই আপনাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দিচ্ছেন বা নিজেরা স্বেচ্ছায় বিবাহ করছেন কোনো জায়গায়, অনেকেই হয়তো রক্ত পরীক্ষা করেন, ম্যাচ করিয়ে নেন, ডক্টরকে দেখিয়ে নেন, কিন্তু অনেক সময় যারা ভুলে যান সেই তাদের কথা বলছি। যদি এরকম ভয়ঙ্কর দিন যাতে না আসে, আপনারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই কারণের জন্য এই ধরনের ঘটনাগুলো তুলে ধরা। যে আমরা যাকে খুশি দেখলাম, যাকে খুশি পছন্দ হয়ে গেল, খুব ভালো পরিবার, এরকম দেখেই তো সাধারণত মানুষ এগিয়ে যায়। সেই কারণের জন্য আমরা আমাদের জীবনে যে ভয়ঙ্কর জীবন থেকে যাতে আমরা শিখতে পারি, বুঝতে পারি যে সেই জীবনে আমরা পদার্পণ করার পরে অনেক সময় হয় কি, এই যে ধরুন কোনো ছেলে অথবা মেয়ে, তারা লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ পারিবারিক ক্ষেত্রে হয়। তা তো লাভ ম্যারেজ যখন হয় তখন তার জিজ্ঞাসা করা হয় না যে তুমি রক্ত পরীক্ষা, মানে ধরুন তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় যে দীর্ঘদিনের কথাবার্তা বলছে, দেখা করছে, বিভিন্ন জায়গায় পার্কে যাচ্ছে, দুর্গা পুজো দেখতে যাচ্ছে, কোনো সময় হয়তো ঘুরতেও যেতে পারে হয়তো। তা তখন কিন্তু তারা এই বিষয়টা কিন্তু একেবারেই মানে মাথার মধ্যেতেই সাধারণত আসে না, প্রাধান্যই দেওয়া হয় না। এবার দীর্ঘদিন 2 বছর, 4 বছর, কেউ 6-7 বছর, 10 বছরও হয়ে গেছে, সম্পর্ক তৈরি হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম যেটা, এই বিষয়গুলো যদি আগে থাকতে, যদি সেই যখন করতেই হবে, এটা আগে থাকতে বলে করে নেওয়া যে হ্যাঁ আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি বা চাই আগামী দিনে, তাহলে আমাদেরকে কিন্তু, কারণ একটা যখন লাভ ম্যারেজ হচ্ছে বা অ্যারেঞ্জ ম্যারেজটা হয়তো খুব কম সময়ের মধ্যে হচ্ছে, কিন্তু যখন লাভ ম্যারেজ হচ্ছে তখন সম্পর্কের দিনটা বা মাস, এই বছরগুলো যখন অনেকগুলো দিন হয়ে যাচ্ছে, বছর পেরিয়ে যাচ্ছে, তখন এইগুলো কিন্তু সিকিওর করা দরকার আছে। কারণ ভয়ঙ্কর যে দিক তাদের সামনে থাকতে পারে কি পারে না, সেটা কিন্তু জানা দরকার আছে। মানে সত্যি ছেলেটা যে তার মামার বাড়িতে আজকে দীর্ঘ প্রায় 9-10 বছর আসেনি, বয়স প্রায় 23-24-এর কাছাকাছি তো হবেই, চেহারাটা রুগ্ন, বাবা মা তো ভীষণই রুগ্ন, বাবা প্রায় চেহারা খারাপ, এবং তাদের মধ্যে যে ভয়ঙ্কর ঝড় প্রতিনিয়ত যায়, সেটা দেখেই বোঝা যায়। আশেপাশের মানুষজন জিজ্ঞাসা করে কেমন আছে, কি করছে, তোমরা কেমন আছো, এরকম যে হয়তো হাসছে, সামনে দিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু মনের মধ্যে কখন 23-24 বছর যখন গেছে তাদের সাথে, তারা হয়তো ওটার সাথে মানিয়ে নিয়েছে কিছুটা, কিন্তু মন কি চায়, মানে মনের ওপর যে একটা ভারাক্রান্ত যে মানে সাইকোলজিক্যাল যে সমস্যা হয়, মনের ওপর যে ভীষণ চাপ পড়ে, তা সেটা ভয়ঙ্কর। সেখান থেকে মানুষ যতদিন বেঁচে থাকবে তার কথা জিজ্ঞাসা করবে, সে ভালোভাবেই আছে, কিন্তু তার মধ্যে একটা ফ্যাকাশে ভাব, চিন্তা ভাবনা চোখে মুখে, কিন্তু ভালো কথা বলে, অনেক কিছু তার ইচ্ছে আছে জগতে, অনেক কিছু তার হসপিটালে যাতায়াতের ফলে দেখলাম যে এমন এমন অভিজ্ঞতার কথা বললো যেটা আমরা হয়তো সাধারণত জানি না, মানে এরকম ধরনের ঘটনা। তা সেগুলো বলা উচিত নয়, সে যেহেতু সেখানকার যেহেতু ডাক্তার নার্স সেখানে থাকে, তাদের সাথে থাকতে হয় দীর্ঘদিন ধরে, সেখানকার মানুষের সাথে তাদের দীর্ঘদিনের কথাবার্তা, তা কী করবে, সেই সব জায়গাগুলো এমনভাবে তা তৈরি হয়েছে পরিকাঠামো যে কিছু করার থাকে না। সে ওই বিষয়ে যেন পারদর্শী, সে হসপিটাল, নার্সিংহোম হোক, যেখানেই হোক, ডক্টর নার্স নেই, তার যেন জীবন, তার যেন একটা রিসার্চ রুম তৈরি হয়ে গেছে, সে যেন একটা ডাক্তারের মতো করে প্রায় তৈরি হয়ে গেছে এক প্রকার। আমরা আমাদের জগৎ নিয়ে বাঁচছি, সেই থ্যালাসেমিয়া রোগী যে আছে, তার শরীর রোগ যে আছে, তার শরীর কিন্তু অন্যরকমভাবে তৈরি হয়েছে, সে ওই জগতে শুধু চিন্তা করছে হয়তো যে আমি হয়তো থাকবো, কিন্তু হাসি খুশি থাকার চেষ্টা করে সবসময়, পজিটিভ কথাবার্তা বলে তার মধ্যে, কিন্তু
যখন সে একা থাকে, রাতের অন্ধকারে ঘুমোতে যায়, হয়তো লাইট জ্বালিয়েও ঘুমোতে পারে, জানি না সঠিক, কিন্তু সেই যে দিকগুলোর কথা, সেই জন্য বাবা মা হোক, যারা রিসেন্টলি বিবাহ করছেন বা যারা নেক্সট টাইম যে বেবি নেবেন ভাবছেন, অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত যে নেক্সট স্টেপে আমাদের যাতে এরকম ধরনের ঘটনা, আমরা চাই না কাউরই এরকম ধরনের ঘটনা ঘটুক। তো সেই জন্য একটা ভয়ঙ্কর রকমের বার্তা যে যে এরকম সন্তান আসবে বা এরকমভাবে তাদের জীবনযাপন পাল্টে যেতে পারে, এত সুন্দর পৃথিবী, এত সুন্দরভাবে বাঁচার জন্য তারা জগৎকে বেছে নিয়েছে, প্রত্যেকটা মানুষই তাই করে। তা সেখান থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই মানুষকে কিন্তু সচেতন হতে হবে। আমাদের সেই পুরনো আভিজাত্য, পুরনো কথাগুলোকে, সায়েন্টিফিক যে ব্যাপারগুলো আছে, সায়েন্টিফিক জায়গাগুলোকে অবশ্যই মেনে চলা উচিত। জীবনে যখন একবার ঘটে যায় তারপরে কিন্তু ভুলগুলোকে শোধরানোর উপায়টা খুবই কম থাকে। ভুল করতে করতে মানুষ কিন্তু আজকে এই জায়গায় পৌঁছে যাচ্ছে, আর তারা পরিবারের প্রত্যেকটা সদস্য, তাদের 400-500 জন ফ্যামিলি মেম্বারের টোটাল আর কি বলছি অ্যাপ্রক্স, তা দুই পক্ষেরই সবাই চিন্তা করে। আর যারা আমাদের আশেপাশে বিভিন্ন রকম কী বলবো প্রতিবেশী রয়েছে, তারাও কিন্তু জিজ্ঞাসা করে, বলার চেষ্টা করে, জিজ্ঞাসা করে যে ওই ছেলেটি কেমন আছে। হয়তো অনেকে চেনেই না ছেলেটাকে, দেখেও নি, হয়তো এমনও হতে পারে, হয়তো কানে শুনেছে। তা সেই জন্য এই যে একটা কালকে নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম, তা ছেলেটা আসে না শুনলাম। ছেলেটা আবার বলছে যে আমাদের এখানে থাকার ইচ্ছে নেই, আমরা কলকাতাতে একটা নতুন ভালো ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেখানে কিনবো। সব কিছু তার জ্ঞান, তার পড়াশুনো করে, ভালো আছে, হয়তো এইভাবেই হয়তো তাকে ভালো থাকতে হবে, ভগবান হয়তো এইভাবেই পাঠিয়েছে। এটা জীবনের না একটা ভালো পরিবেশ, তাদের অনেকগুলো ফ্যামিলি মেম্বার, অনেকজনের সাথে তাদের যোগাযোগ, কোথাও যেন মানুষকে একটা যেন ওই ঘা করে দেওয়ার মতো। যেমন আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া, মানে ভারতবর্ষের মধ্যে যেমন আমাদের পিওকে একটা যেমন ঘা করে রেখে দিয়েছে না, যে সবসময় আতঙ্ক, চিন্তা ভাবনা, তার সাথে বাংলাদেশ, হ্যাঁ, এরকম একটা ঘা করে রেখেছে পাশে, সবসময় চাইছে যে ভারতবর্ষকে শেষ করে দাও, ভারতবর্ষ সনাতনকে শেষ করে দাও, এরকম ধরনের ঘা করে রেখে দিয়েছে একটা এক এক জায়গায়। তার সাথে তো চীন আছে, ডিপ স্টেট আছে, আমেরিকা তো লেগেই আছে এরকম। তা পাকিস্তান আবার রয়েছে, সেখানে নামটা নেওয়া হয়নি। তা এরকম না, মানে যারা ভালো আছে তাদের আশেপাশে প্রতিবেশী হোক শরীরের একটা অংশের মতো। মানে আমাদের তো ভারতবর্ষের পিওকে, কাশ্মীর, হ্যাঁ, শ্রীনগর, এই জায়গাগুলো একটা ঘা। যখনই কিছু হয় মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা, খবরের কাগজ, আমাদের ফেসবুক, ইউটিউবে, হ্যাঁ, মেসেঞ্জারে সব ভর্তি হতে থাকে আস্তে আস্তে। মানে সবাই যেন ওইদিকে, পুলিশ প্রশাসন, মিলিটারি, আমাদের প্রাইম মিনিস্টার, সব সময় ওই নিয়েই তখন চর্চা থাকতে হয়। এটা একটা জীবনের ঘা, যেন এটাও একটা আমাদের পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমরা বাস করি, এটাও একটা পরিবার। তা ভয়ঙ্কর রকমভাবে এরকম থ্যালাসিমিয়া রোগের মতোই কিছুটা আমাদের মানে বিকলাঙ্গ করে রেখে দিয়েছে, এক ধরনের প্যারালাইসিস করে রেখে দিয়েছে। জানি সব কিছুই বুঝছে, কিন্তু কিছু করার থাকে না কখন। সেই জন্য ভারতের একটা জিনিস কালকে দেখলাম খবরে, ভারতের সুরক্ষা বলয় বিশেষভাবে তৈরি হয়েছে, স্থলভাগ, জলভাগ এবং বায়ুতে, আকাশে এমন সুরক্ষা বলয় তৈরি করেছে যে পারমাণবিক হামলার কথা অনেকে পাকিস্তান বারবার বলে না, সেখান থেকে কিন্তু ভারতবর্ষ সুরক্ষা বলয় মানে 12 রকমভাবে প্রায় মানে নিজের সুরক্ষাটাকে বলয় করেছে। মানে প্রচণ্ডভাবে যারা ভাবে যে আমি যেভাবেই হোক ভারতবর্ষকে শেষ করে দেবো, মেরে ফেলে হুমকি দিত, পারমাণবিক দিক থেকে এবং ভারতকে যারা বারবার হুঁশিয়ারি দেয়, সেখান থেকে কিন্তু এই ভারতবর্ষকে রক্ষার জন্য ভারত নিজের প্রচেষ্টায় 12 রকমভাবে সুরক্ষা বলয় তৈরি করেছে, যাতে মানে বারবার হুমকি দেয়, চমকানি দেয়, তারপরে পরমাণু বোমা মারার কথা বলে, বারে বারে অনেক কথা বলে, সেই সব জায়গা থেকে সুরক্ষা বলয় তৈরি হয়েছে। এই ব্যাপারটা
গতকালকে দেখলাম। এবার সুরক্ষা বলয় সম্বন্ধে সবাই জানেন ভারত কী কী সব বানিয়েছে বা কী কী সব কিনছে। এক্ষুনি অস্ত্র কিনছে ভারত 1 নম্বরে আছে, মানে পৃথিবীতে 1 নম্বরে যে অস্ত্র কিনেছে ভারতকে সুরক্ষা দেওয়ার জন্য, আপনাদের প্রত্যেককে ভালো রাখার জন্য, যাতে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন, ছেলেমেয়েরা সুস্থ থাকে স্কুলে, কলেজে, হসপিটালে, এবং তার সাথে সাথে আমাদের বর্ডারে, এবং যারা নিশ্চিন্তে ঘুমোতে যাচ্ছে যেন রাতের অন্ধকারে কখনো বোম না পড়ে বা অ্যাটাক না হয়। সেই জন্য সুরক্ষা বলয়টা খুব সুন্দরভাবে যত পারছে রাফাল কিনছে, আরও S-400 থেকে 500 এখন হয়ে গেছে, এরকম অনেক মানে অস্ত্রশস্ত্র কিনছে, তা নিজেরাও তৈরি করছে, মানে বিশাল সুরক্ষা বলয় তৈরি করছে। সেরকমই এই অসুখটাও ঠিক এরকম ধরনের, মানে তাদের পরিবার হয়তো ছোট, আর ভারতবর্ষ একটা বড় পরিবার, অনেক লোক আছে সেখানে, হয়তো 144 কোটি পরিবার। তাই এরকম ভয়ঙ্কর রকম বার্তা যে আমাদের জগতের জন্য, আমাদের ভারতবর্ষের জন্য, আমাদের পৃথিবীর জন্য যেন একটা রক্ষা কবচ তৈরি করা, নিজেরা যাতে সুস্থ থাকে। যে বললাম না যে বাবা মা রুগ্ন হয়ে যাচ্ছে, পরিবার পরিজন জিজ্ঞাসা করছে, এক ধরনের বেঁচে আছে কিন্তু শারীরিকভাবে একটা পেনের মতো অবস্থায়। একটা মানুষের চেহারা সাধারণত বলছি এরকম হলে ভালো হয়, এরকম হলে ভালো হয়। তা ওনার মায়ের চেহারা হচ্ছে এরকম, ঠিক আছে। তা এই অবস্থা পরিবেশের। তা আমাদের ভারতবর্ষে ঠিক এরকমই, যে ভারতবর্ষ ঠিক এরকমই, যেটা ভারতবর্ষ এরকমই চেহারা, কিন্তু মনের দিক থেকে কখনো কখনো ভেঙে যাচ্ছে। যখনই পিওকেতে আমাদের মানে অ্যাটাক হয়, বা আমাদের কাশ্মীর পিওকে থেকে যখন অ্যাটাক করে, পিওকে আমাদের, কিন্তু আমরা বলতে বা নিতে পারছি না, যেহেতু অন্য ধরনের মানুষ ওখানে বসবাস করে, লড়াই করতেছে প্রতিদিন। তা আমাদের ভারতবর্ষ তখন এরকম রুগ্ন চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয়। তা মানসিকতা হচ্ছে আমাদের এরকম যে বেঁচেও থাকতে হবে, লড়াইও করতে হবে, আবার চিন্তাও করতে হবে কীভাবে সুরক্ষা দেওয়া যায় মানুষগুলোকে, কীভাবে ভালো থাকা যায়, চাষবাস, শিল্প চর্চা থেকে শুরু করে সমগ্র জায়গাকে, নিজেকে ভালো রাখা, পরিবেশকে ভালো রাখা, পরিজনকে ভালো রাখা, সুস্থ থাকা, কীভাবে নিজের জগৎকে সুন্দরভাবে আবার সেই পুরনো আজ থেকে 500 বছর বা 1000 বছর আগে ফিরিয়ে নিয়ে আসা। সেই জন্য প্রত্যেককে এডুকেটেড হতে হবে, প্রত্যেক ছেলে মেয়ে যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, শিক্ষার হার, এবং এই যে ছেলে মেয়েরা যে বিবাহ করছে বিশেষ করে, সেই জায়গাটাতে কিন্তু বিশেষ করে স্কুল কলেজগুলোতে, বিশেষ করে স্কুল লেভেলে তো অবশ্যই করা দরকার। কারণ অনেকে আছে হয়তো কলেজে গেল না বা ইউনিভার্সিটিতে গেল না, নিচু স্তরে যে সকল ছেলে মেয়েগুলো বোঝেই না থ্যালাসেমিয়া রোগ কী, অনেকেই জানে, গরিব যারা আছে, দুর্বল প্রকৃতির মানুষ যারা আছে, খেতে পায় না, ওইসব সম্বন্ধে তাদের আইডিয়াই নেই বা ইচ্ছাই নেই জানার, বা বোঝারই চেষ্টা করবে না, কে শেখাবে তাদেরকে। সেই জন্য নিচু স্তর থেকে শুরু করে ওপরের স্তর পর্যন্ত যত স্কুল আছে, প্রাইমারি স্কুল থেকে, কারণ ভালোবাসা যে কখন কীভাবে ঘটে যায় কেউ সঠিক সময়ে সঠিক নিয়মে বলতে পারে না। ভালোবাসাটা ঘটে যায়। ভালোবাসা জীবনের একটা অঙ্গ বলতে পারেন। জন্ম, মৃত্যু আর বিবাহ ভালোবাসার একটা অঙ্গ। তা এটা হচ্ছে ভয়ঙ্কর রকমের মানব জীবনের, বিশেষ করে পশু পাখি তো আছেই, অ্যানিম্যাল আছে সবার জন্য, নেচারের ওপরে এটা নির্ভর করছে প্রত্যেকের জীবন। এটাই প্রকৃতি, এটাই সমাজ। এই পৃথিবীতে যদি বেঁচে থাকতে হয় ভালো করে, যেহেতু শিক্ষার হার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে প্রতিনিয়ত, আমাদের সায়েন্স, আমাদের বিজ্ঞান, হ্যাঁ, আমাদের দর্শন, প্রতিটা জায়গায় মানুষ সব জায়গায় আপডেটেড হচ্ছে। প্রতি মুহূর্তে ভারতবর্ষ এতটা প্রপারিটি, এতটা উঁচু স্তরে যাচ্ছে। তা সেখান থেকে প্রতিটা মানুষকে সজাগ করা, জাগানো, বোঝানো, আর প্রাইমারি লেভেলের স্কুলগুলোতে পড়ানো যে তুমি কার সাথে মিশছো, কার সাথে কথা বলছো, সেগুলো তো জানা দরকার। প্রথমত কে তোমার ভালো বন্ধু, কে তোমার খারাপ বন্ধু, সেটাও জানা দরকার। সে কোন প্রকৃতির মানুষ, সেটাও জানা দরকার। এবং বিবাহ হওয়ার আগে বিশেষ করে তার পরিবারকে, বাবা মাকে, যারা অ্যাকচুয়ালি যারা অনেকটা দিন পেরিয়ে গেছে, যাদের ভাবছে এডুকেশান তো হয়ে গেছে, তারা ভাবছে শুধু একমাত্র বাড়ির বাবা মাই থেকে যাবে চিরকালের জন্য। এমনটা নয়,
বাবা মাকেও কিন্তু তাদের আত্মীয় স্বজনকে প্রত্যেককেই সর্বত্র জায়গায়, টিভিতে, মোবাইলে, এমনকি ইউটিউবের মতো জায়গায়, বড় বড় প্ল্যাটফর্মে এই অ্যাডগুলো দেয়া বা কথাগুলো বলা, এই নিয়ে বিশেষ করে বেশি বেশি করে চর্চা করা। তাহলে যখনই তাদের ওই ঘটে যাওয়ার পরে একটা মানুষের বিবাহ হয়ে গেছে, তারা বোঝেনি, তারা একটা সন্তান নিয়ে ফেলেছে, সেই সন্তানের যদি একটা বিরল থেকে বিরলতর রোগ হতে থাকে, এরকম শুধু যে থ্যালাসেমিয়া রোগ হবে এমন কিছু নয়, এমন এমন বিরল রোগ হতে পারে, সেই রোগ থেকে মানুষ বেরোতে পারে না। সেই কারণের জন্য বিরল রোগ থেকে মানুষ যাতে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, যাতে সেখান থেকে অনেক কিছু জানার থাকতে পারে, শেখার থাকতে পারে। হয়তো আপনি যে ছেলেটাকে বা যে মেয়েটাকে ভালোবেসেছেন, বা আপনার বাড়ির প্যারেন্টস, বাবা মায়েরা যাকে ভালোবেসেছেন, মানে বুঝেছেন যে ভালো ছেলে অথবা ভালো মেয়ে, কিন্তু ওই রক্ত পরীক্ষা করা হয়নি বা বোঝাপড়া হয়নি, কথা বলা হয়নি, কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের বাড়িতে যাতায়াত করছে, কথাবার্তা বলছে, কিন্তু সেই সময় একটা ভালো দেখা দিক থেকে যায়। ওই সময়টা মানুষ এক ধরনের ব্লাইন্ড হয়ে যায়, মনে থাকে না, অন্ধর মতো তখন ভেবে ফেলে। খারাপ ভাববেন না যে অন্ধ বলছি বলে, ব্লাইন্ড বলছি বলে। এটা মানুষের মধ্যে হয়ে থাকে, সব যে সর্বক্ষেত্রে ঘটবে এমন নয়। এটা পার্সেন্টেজের হার এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, সেটা আপনাদের মধ্যে ভেবে নেবেন। 70-30 হতে পারে, 50-50 হতে পারে, কখনো কখনো 100% হতে পারে, কখনো 90 বা 90-10 হতে পারে। তা সেই জন্য ভয়ঙ্কর রকমভাবে এর উদাহরণ হিসেবে ভারতবর্ষের প্রতিটা মানুষ যাতে সুস্থ থাকে, এই সুস্থ থাকাটা সবথেকে বেশি জরুরি। যদি বিবাহের পর থেকেই যদি কেউ ওই হসপিটাল, যদি রক্ত, যদি এই সব নিয়ে সারাক্ষণ চিন্তাভাবনা করতে হয়, তাহলে আনন্দ করবেন কখন, কখন ঘুরতে যাবেন, কী খাবেন। দুর্গা পুজো, কালী পুজোর মাঝখানে যদি আপনাকে রক্ত নিতে যেতে হয়, হসপিটালে দৌড়তে হয়, হয়তো কোথাও কোথাও হয়তো রক্ত পায় না, সেই সময় শুধু ব্যতিব্যস্ত হয় না, সঙ্গে তার যত আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, যারা যারা শুনছে, তার আশেপাশের ফ্যামিলি মেম্বার বলে, ওই দেখো পুজোর সময় বা অমুক একজনের হয়তো বিবাহ হচ্ছে, অমুক একজনের বাড়িতে যাচ্ছে, সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। সেই সময় যে মানে একটা ভয়ানক পরিকাঠামো নষ্ট হয়। দেখুন, জীবনে বেঁচে থাকতে গেলে সব কিছুই নিয়ে বাঁচতে হবে। তা এই যে আমাদের বেঁচে থাকা, এই যে আমাদের চলাফেরা, এই যে আমাদের রীতি রেওয়াজ, এই যে আমাদের জীবনের ভয়ঙ্কর পদক্ষেপ, মানুষ তার কর্মের দিক থেকে, তার জীবনের দিক থেকে ভগবান যে কী চায় আমাদের জানা নেই। সেই জন্য ভালো থাকার জন্য ভগবানের কাছে আশ্রয় নেওয়া অবশ্যই জরুরি। সেই জন্য আমি বারে বারেই বলি যে নিজেকে ভালো রাখা, ব্যায়াম করা, গীতা পড়া, হনুমান চল্লিশা পড়া, বা আরও গ্রন্থ পড়া, যেগুলো সনাতন ধর্মের গ্রন্থ আছে, বেদ, বেদান্ত, পুরাণ, মহাভারত, রামায়ণ, এই সব বিষয়ে তার সাথে সাথে ব্যায়াম করা, আকুপাঞ্চার করা, যাতে মনকে শান্ত রাখা, জীবন যাতে ভালো হয়। জীবনে পৃথিবীতে যদি আপনি ভালো করে বাঁচতে চান, ভালো রাখতে চান পরিবেশকে, পরিজনকে, আমাদের ভারতবর্ষকে, এবং সর্বশেষ হচ্ছে আমাদের পৃথিবীকে ভালো রাখতে হবে। পৃথিবী যদি সুস্থ থাকে, পৃথিবী যদি ভালো থাকে, আমাদের আশেপাশের প্রতিটা মানুষ যদি ভালো থাকে, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। যদি সুস্থ না থাকেন, তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে একটা দিশা হারিয়ে যাবে। সেই ভয়ঙ্কর রকমভাবে আপনার জীবন, আপনার সর্বস্ব শেষ হয়ে যাবে। ভয়ঙ্কর রকমভাবে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। সেই কারণের জন্য আমাদের প্রতিটা দিন, প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করে করেই বাঁচতে হবে। তা এরকম যে কত লড়াই করতে হবে, শুধু যে যুদ্ধের ময়দানেই বলছি না, শুধু যে আমাদের খেলার ময়দানে বলছি না, হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, ক্রিকেট খেলা হয়, গানের সময় আছে, কেউ যেখানে যেখানে যারা আছে প্রত্যেকেই যে যার লড়াই প্রতিনিয়ত করছে। কেউ পড়াশোনার ক্ষেত্রে, কেউ সাহিত্য চর্চার ক্ষেত্রে, কেউ চিকিৎসার ক্ষেত্রে, প্রতিনিয়ত। তো চিকিৎসার ক্ষেত্রে মানেই তো প্রতিদিন তাকে লড়াই করতেই হয়। চিকিৎসা মানেই তো সেই এক ধরনের সেই গ্যারেজের মতো খানিকটা বলা যায়, যে সেখানে খারাপ গাড়িগুলোই আসে বিশেষ করে, হয়তো ভালো গাড়িও যেতে যায়, একটু দেখিয়ে নিতে যায়। ডক্টর যেখানে আছেন সেখানে ভালো মানুষও যায়, বিশেষ করে অসুস্থ মানুষের সংখ্যাটা
95%। তা সেই কারণের জন্য এটা একটা ডাক্তারখানা মানে একটা হচ্ছে গ্যারেজের মতো। তা ভয়ঙ্কর রকমভাবে আমাদের পৃথিবী অসুস্থ, আমাদের পৃথিবীতে যে ভয়ঙ্কর অসুস্থ মানুষের বসবাস, তার সাথে ভালো মানুষ তো অনেক আছেই। তারা চেষ্টা করছে প্রতিনিয়ত আমাদের পরিবেশকে রক্ষার জন্য, নেচারকে রক্ষা করার জন্য, মানুষকে সমাজ কল্যাণমূলক কাজ বা তাকে বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া, তাকে রক্ষা করা। জীবনকে যদি বাঁচিয়ে যেতে পারেন, জীবনকে যদি রক্ষা করতে পারেন, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের জীবন যাদের জন্য রেখে যাচ্ছেন, যাদের জন্য আপনি চেষ্টা করছেন, প্রতিটা মানুষ কিন্তু সারা জীবন বাঁচবে না। কেউ 20 বছর থেকে 40 বছর, 50 বছর, 60, 70, 80, 90, 100 বা 110, 15 হতে পারে। তা মানুষ জীবনে ভালো থাকার জন্য জীবনে অনেক কিছু জীবনে সঞ্চয় করেছে, অনেক কিছু জ্ঞান অর্জন করেছে, অনেক কিছু বোঝার চেষ্টা করেছে। জীবনের লড়াই করতে করতে আজকে মানুষ এই পর্যায়ে এসে পৌঁছেছে। আজকের এই যে সময় যাচ্ছে, প্রতিটা দিন প্রতিনিয়ত মানুষ চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য, প্রতিটা পরিবারকে ভালো রাখার জন্য। কেউ কেউ হয়তো খারাপ আছে, কেউ কেউ খারাপ করে দিচ্ছে, কেউ কেউ ভালো আছে বলে খারাপ করে দেওয়ার চেষ্টা করছে। তা মানে এখানে অজস্র মানুষের, অসংখ্য মানুষ এখানে বসবাস করে। অসংখ্য মানুষের তাদের চিন্তা ভাবনা এক একটা মানুষের এক এক ধরনের। প্রতি সেকেন্ডে তাদের চিন্তা ভাবনা, প্রতিটা মানুষের সময়ের সাথে সাথে এক একটা মিনিটে 3টে 4টে করে সে সিদ্ধান্ত নিতে পারে বা নেয়। তার কখন কি হবে, সে যদি অল্পতে সন্তুষ্ট থাকে জীবনে যদি সে ওপরে ওঠার দিক তৈরি করে, জীবনে অনেক কিছু তৈরি করতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। ভয়ঙ্করভাবে জীবনকে একটা জায়গা থেকে আর একটা স্তরে নিয়ে যেতে পারবে। জীবনের সুরক্ষা বলয় তৈরি করা, জীবনের মানে কি, জীবনে আমি কি করতে এসেছি, জীবনে কি করে গেলাম, জীবনে কি করার জন্য ভগবান আমাকে পাঠিয়েছে, আমি কার জন্য কি করতে এসেছি, কাকে সাহায্য করতে এসেছি, না পৃথিবীকে ধ্বংস করতে এসেছি, আর পৃথিবীকে রক্ষার জন্য আমাদের কি কি করা উচিত। এবং অনেকে আছে এই পৃথিবীকে যাতে সব সময়ের জন্য ভয়ঙ্করভাবে একটা ক্ষতিগ্রস্ত মুখে বা একটা ভয়ঙ্কর রূপে সবাইকে যেন অতিষ্ঠ করে রাখতে পারে, সেই দিকেও অনেক মানুষ আছে। সবসময় যারা ভালো আছে তাদের পিছনে এক ধরনের কাঠি দেওয়ার মতো তার পেছনে লাগা, তাকে সে কোথাও হয়তো বোম ফেলা, কোথাও হয়তো ট্রেনের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া, কখনো প্লেন হাইজ্যাকের মতো সময় ঘটেছে আর কি বলছি। আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে, কেউ 5 বছর আগে। তো এরকম কোনো মানুষ ভালো আছে তার দুর্বলের ওপরে চাপ সৃষ্টি করে তার হয়তো খনিজ সম্পদ সেই দেশ থেকে নিয়ে নেওয়া, এরকম চাপ পাকিস্তানের মতো জায়গায় দেখেছেন বালুচিস্তানের ওপর কীভাবে অত্যাচার করেছে। তাই আজকে তারা অ্যাটাক করছে ট্রেনে, তাদেরকে ভালো থাকতে দেবে না বলে তারা মহিলা মিলিটারি সৃষ্টি তৈরি করেছে, মহিলারা লড়াই করছে বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে। তো এই হচ্ছে জগৎ। ভয়ঙ্কর রকমভাবে এই পৃথিবীকে কেউ ভালোবাসছে, আবার যারা ভালো আছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা আবার বিভিন্ন রকমভাবে মানুষ তৈরি করছে যাদের ধ্বংস করে দাও, ওরা যাতে ভালো না থাকে। তারা ওই ধরনের কারিগর তৈরি করে, ধ্বংসের কারিগর তৈরি করে। আবার সেই দেশকেই ধ্বংস করে দিচ্ছে বলে আজকে পাকিস্তান বলছে আমরা ভালো নেই, আমাদেরকে শেষ করে দিচ্ছে। তারাই যে আজ থেকে 50 বছর আগে তালিবানের মতো একটা সংগঠন তৈরি করেছিল, আর সেই তালিবান আজকে চলে গেছে আফগানিস্তানে। আর আফগানিস্তানের সেই যে তাদের ছেলে মেয়ে তৈরি করেছিল, যে তারাই আবার পাকিস্তানকে শেষ করে দিচ্ছে। আর আজকেই আবার পাকিস্তান বলছে যে আমরা ভালো নেই, আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না। তা তালিবানকে তৈরি করেছেন আপনি, মানে আপনার ছেলে মেয়েকে তৈরি করেছেন লালসা পালসা করে, টাকা পয়সা দিয়ে, লালন পালন করেছেন, তৈরি করেছেন। ভাবেননি যে কখন নিজের ছোঁড়া ওপরে যে বল বা একটা পাথরের টুকরো কখন নিজের নাকে বা মাথায় পড়বে, বা আপনার মাথাটা এত বড় একটা ইঁটই এসে পড়লো, নিজের একটা বড় ইঁট ছুঁড়েছেন ওপর থেকে। তা এরকমই আর কি, যে বা থুতু ফেলার মতো, সবথেকে সহজ হচ্ছে থুতু ফেলা, নিজের থুতু নিজের মুখে পড়ার মতো। তা ভয়ঙ্কর রকমভাবে এরকম পারিপার্শ্বিক দিকভাবে জীবন যে কেমনভাবে পাল্টে যাবে, জীবনের সূচনা বা শেষ, বা আজকে কোনো জায়গায় ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস করার চেষ্টা করছেন যারা মনে মনে ভাবছেন, তা
ভয়ঙ্করভাবে মানুষ কিন্তু ধ্বংসের পথে শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য সজাগ হওয়া দরকার প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা মানুষকে এডুকেটেড হওয়া দরকার, এডুকেশন দেওয়া দরকার এবং সায়েন্টিফিকভাবে তাদের আদর্শের সাথে আমাদের সনাতন ধর্মের যে আদর্শ তাকে মোটিভেটেড করে গীতা, রামায়ণ, মহাভারত, অন্যান্য দেশ এখন তারা পড়াশোনা করছে। আপনাদের ছেলে মেয়েদেরকে সেই আদর্শ করুন। আর বিশেষ করে কোনো ব্যক্তিকে ঠকানো যাবে না, লালসার বসে কাউকে শেষ করে দেওয়া যাবে না। তারপরে যে কোনো ক্ষতিকারক দিক, স্বামী বিবেকানন্দ যেসব কথা বলেছেন, রামকৃষ্ণ যে কথাগুলো বলেছেন, আমাদের নেতাজি যে কথাগুলো বলেছেন, আরও মহান ঋষিরা, মহান মানুষেরা আমাদের ভারতবর্ষে জন্মেছে, তাদের যে ভালো দিকগুলো সেগুলোকে আপনাদের অবলম্বন করে সেই কথাগুলোকে মেনে চলে জীবনের পথে এগিয়ে চলা উচিত। যে নদীর ওপারটা বলছে যখন যে খুব ভালো, যে আমি ওখানে গেলে ভালো থাকবো, যখন নদীর ওপারে চলে যাচ্ছেন তখনই এক প্রকার আপনি যখন এপার থেকে ওপারে চলে গেছেন তখন নদীর এই পারটা তখন কিন্তু আপনার কাছে আবার ওই পার হয়ে যাচ্ছে। মানে আপনি এই দিকে যখন চলে যাচ্ছেন তখন এদিকটা ভালো লাগছে, আবার এদিকটা যখন চলে আসছেন এদিকটা তখন মনে হচ্ছে না ওদিকটা ভালো। মানে একদিন যেটা অন্য দিক ছিল সেইটা চলে যাওয়ার পরে আবার উল্টো দিকটাও আপনার কাছে উল্টো দিক হয়ে গেল। তো এইরকমভাবেই চলছে। সেই জন্য যেখানে আছেন, যেখানে আপনার জন্ম, যেখানে আপনার বাসস্থান, সেই জায়গাটাকে ভালোবেসে ভালোভাবে বেঁচে থেকে যে সঞ্চয় করেছেন তাকে ভালোবাসা, যে অল্পটুকু সঞ্চয় বাবা মা রেখে গেছে তাকে রক্ষা করা, সেই অল্পের মধ্যে যদি সন্তুষ্ট থাকা যায় আর আপনি নিজের কর্মের মধ্যে যদি যুক্ত থাকতে পারেন তাহলে কিন্তু অনেক সময় কী হয়, লালসার বসে আমরা লটারি, শেয়ার মার্কেটে গিয়ে মানুষ যখন শেষ হয়ে যায়, সব কিছু ব্যবসা বাণিজ্য করেছেন অনেক, যারা সফলতা পেয়েছে তাদের কথা বলছি না, তারা তো ভালো থাকবেই। যারা জীবনের ধরুন অনেক জায়গায় ঘুরেছে, ঘুরে দিনের শেষে হতে পারে 5 বছর, 6 বছর, 10 বছর, 40 বছর লড়াই করে একটা সময় এসে সে জীবনে ভাবছে যে না আমার শরীর বলা আর থাকছে না, শরীর নিতে পারছে না, সব শেষ হয়ে গেছে, যত অর্থ সঞ্চয় করেছিলাম, যেভাবেই সঞ্চয় করেছি লোভের বসে, লটারি বসে, শেয়ার মার্কেটে বা জমি, বিল্ডিং, ফ্ল্যাট সব সিজ করে দিয়েছে। এমন হচ্ছে ইললিগাল হয়তো জমিতে বাড়িঘর বানিয়েছেন, কেউ হয়তো সিমেন্ট দিয়েছে ভুল, কেউ হয়তো রাস্তায় মেটেরিয়ালস খারাপ দিয়েছে, তাকে ধরে নিয়ে গেছে পুলিশে। বিভিন্ন ক্ষেত্রে, কেউ চিকিৎসার ক্ষেত্রে হতে পারে, কেউ উকিল হতে পারে, কেউ হয়তো টিচার হতে পারে, মানে বিভিন্ন জায়গায় ঠকিয়েছেন, জ্বালিয়েছেন, পুড়িয়েছেন, অত্যাচার করেছেন। তাই এই সব করতে আজকে যে জীবন আপনি পেয়েছেন সেই জীবনে আপনি এক সময় এসে সেই নিজের গৃহে অথবা নিজের পুরনো বাসস্থানে, যেখানে ভেবেছিলেন যে আমি সেই দরিদ্র পরিবারে যাব না, বা আমার সেই পুরনো বাবার জমিতে আমি কখনো ফিরে যাব না, চাষ করব না, বা এইসব চিন্তাধারণা যাদের মধ্যে আসছে, একটা সময় যখন হাঁপিয়ে যাবেন না, বা যারা হাঁপিয়ে যায়, যারা উপরে উঠে গেছে, টপ লেভেলে আছে, তাদের কথা বলছি না, যারা হাঁপিয়ে গেছে, বেশিরভাগ লোকই তো প্রায় হাঁপিয়ে যায়, ধরুন 60-40 মধ্যে তো হতেই হবে, 50-50 হতে পারে, তা 80-20 হতে পারে, মানে কথা 80% লোকই হয়তো হাঁপিয়ে যাবে বলছি, 20% লোক হয়তো ভালো থাকতে পারে। তা ওই হাঁপিয়ে গিয়ে শেষে নিজের বাড়িতে হোক বা তার বাবার সেই পুরনো জমিতে, ভাঙাচোরা বাড়িতে, সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে যে না আর পারছি না, বয়সও হয়ে গেছে, জীবন ভারাক্রান্ত, এখান থেকে আমার ওঠার আর ক্ষমতা নেই, এখানেই আমার চাল, ডাল, আটা, ময়দা বা শাকসবজি খেয়ে কোনো মতে বেঁচে থাকা, এইভাবেই জীবন চলছে। আর আপনি জীবনে যে যে সঞ্চয় করেছেন, মানে বুদ্ধি দিয়ে বা আপনার ব্যবসার ক্ষেত্রে হোক, বা আপনি যে সকল জায়গাকে ধাক্কা খেয়ে জীবনে বড় হয়েছেন, সেইগুলো মানুষের মধ্যে শেয়ার করুন, বোঝার চেষ্টা করুন, তাদেরকে বলুন, তারা যাতে জাগরণ হতে পারে, তারা তাদের সেই আপনার বুদ্ধি, আপনার যে অসফলতার দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করুন, যাতে ছোটো ছোটো ছেলেমেয়েরা সেখান থেকে কিছু জানতে পারে যে এই মানুষটা ভয়ঙ্কর রকমভাবে সেখানে শেষ হয়ে গিয়েছিল, ভয়ঙ্কর রকমভাবে সে তার মানব জীবন বিভিন্ন জায়গায় ঘুরেছে ফিরেছে, অনেক রকম ব্যবসা করেছে, অনেক রকমভাবে সে চাকরি পেয়েছে, কিন্তু কোনো সঞ্চয় ধরে রাখতে পারেনি, অনেক রকমভাবে তার জীবনকে ধ্বংস করে ফেলেছে, অনেক রকমভাবে মানুষ নিজেকে পারিপার্শ্বিক জীবন, তার
ম্লান হয়ে গেছে, তার ছেলে মেয়ে হয়তো হারিয়ে গেছে, বাবা মা তার থেকে চলে গেছে, হয়তো তারা থাকতেও পারে, কারো নাও থাকতে পারে, হয়তো তার ওয়াইফ চলে যেতে পারে, তার মেয়ে চলে যেতে পারে, হ্যাঁ, কেউ হয়তো তাকে মারতে পারে, ধরতে পারে, তার হয়তো কেউ টাকা পয়সা নিয়ে নিতে পারে, মানে তার বাড়িঘর জমি জায়গা হয়তো লিখিয়ে নিতে পারে, ঠকাতে পারে, ঘর থেকে বের করে দিতে পারে, হতে পারে। এরকম গরিবের সাথে হতে পারে, বড়লোকের সাথে হতে পারে, যে উঁচু স্তরে আছে তাকে কেউ ঠেলে ফেলে দিতে পারে, কেউ হয়তো তার পাড়ার আত্মীয় স্বজন মেরে ফেলে দিতে পারে, আবার কেউ ভালোও বাসতে পারে, কেউ ভালো জায়গায় আরও ভালো জায়গায় চলে যেতে পারে, বিদেশে চলে যেতে পারে, তারপরে কোথায় যাবে জানি না। তা সেই হচ্ছে জীবনের গতি, জীবনের গতিপথ, যে আমাদের কি হওয়া উচিত, কোন দিকে যাবে দিশা। যতদিন আমরা বেঁচে আছি এই পৃথিবীতে, যে ভয়ঙ্কর পৃথিবীতে আমরা রয়েছি, সেটা যে কিভাবে সচল, কিভাবে তার গতিময় দিক, কোথায় কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাচ্ছি, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, আমাদের নিঃশ্বাস কোথা থেকে নিচ্ছি, কোন গাছ থেকে নিচ্ছি, হ্যাঁ, আমরা হয়তো বাড়িতে গাছপালা বসাচ্ছি না, কিন্তু আমরা বলছি না গাছটা কেটে দাও, ঝড়ের সময় আমাদের বাড়িতে গাছটা পড়বে, বা রাস্তায় পড়ে কত মানুষ মারা যাবে যাকে মেরে ফেলেছি, কিন্তু আমরা যে কোন গাছ থেকে অক্সিজেন নিচ্ছি আমরা নিজেরাই জানি না। আমরা জানি না কোন মানুষটা আমাকে সাহায্য করছে হয়তো পিছন দিক থেকে, কোন মুদিখানার দোকানে হয়তো একটা খাবার আছে, বা একটা কোনো প্রোডাক্ট আছে, কোনো মিষ্টির দোকানে ভালো খাবার খেয়ে আপনি ভালো আছেন মনটা, বা আপনার কোনো লোকের হয়তো বার্তা শুনেছেন কোনো সময় রাস্তায় বা ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেই বার্তাটা শুনে হয়তো ভালো লেগেছিল কোনো এক সময়, তার নাম জানেন না, কিন্তু আপনার মনটা তার সেই কথাটা হয়তো মাঝে মধ্যে মনে পড়ে। তা ভয়ঙ্কর বার্তা, আমি জানি না জীবনে বেঁচে থাকার মূল চাবিকাঠি কীভাবে মানুষ তার মানব জীবনকে নিয়ে, মানুষ তার আদর্শকে নিয়ে তার জীবনধারা কোন দিকে বয়ে যাবে। এই যে ভয়ঙ্কর পৃথিবীতে আমরা বসবাস করছি, ভালো থাকার জন্য, ভালোভাবে রাখার জন্য, মানব জীবন আমাদের সঠিকভাবে জানা নেই। মানব জীবন কোন দিক থেকে কোন দিশার দিকে চলে যাবে আমাদের কিছু ভাবার বা চিন্তার অনেক সময় বাইরে চলে যায়। সেই জন্য আদর্শ নীতিগত দিক, জগতের বেঁচে থাকার ইচ্ছা প্রবণতা জগতে, সেই জন্য চোখ বুজিয়ে ধ্যান করুন, ভগবানের তপস্যা করুন। আমাদের যে মুনি ঋষিরা যে সকল গ্রন্থ লিখে গেছেন, বলে গেছেন, সেইটাই কিন্তু আমাদের যে আশেপাশে যে সকল দেশ রয়েছে তারা কিন্তু আজকে জিডিপিতে তারা প্রথম হয়েছে। ভারতবর্ষ জিডিপিতে কত যে র্যাঙ্কে ছিল ভাবতে পারবেন না। সেটা আপনাদের সাথে একবার বলি, ভারতবর্ষ জিডিপিতে 1700 সালে ছিল 24.4% ছিল, আর যেটা 1947 সালে নেমে এসেছিল 4.2%। কোথায় 24.4% ছিল 1700 সালে জিডিপি, আর সেটা 1947 সালে 4.2, এবং এটা 1850 থেকে 1947 সালে আরও কমে 0.55% হয়ে গিয়েছিল, যেটা বর্তমানে কোথায় ছিল সেটা হয়ে হয়ে কোথায় চলে এসছে। তা কি বলবো, 2026 এই বর্তমান সময় এই মুহূর্তে জিডিপি আমাদের 7 থেকে 7.5 7.50 50%-এর মধ্যে ঘোরাফেরা করছে। তা ভারতবর্ষ কোথায় ছিল, কোথায়, এর মূল কারণটা আমি বলছি। চীন তখন 1950 সালে তখন ছিল 23.5%, আর ইন্ডিয়া ভারতবর্ষ ছিল 21.3%, এবং তার পরবর্তী সময় চীন আর ভারতের মধ্যে তফাৎটা তুলে ধরছি। 2000 সালে যেটা ভারতবর্ষ ছিল 211, ঠিক আছে, লাখ কোটি, ঠিক আছে, সেখানে চীন 2000 সালে হয়েছে 394 কোটি। কোথা থেকে কোথায় বলুন তো চলে গেছে। যেখানে ইন্ডিয়া 1950 সালে ছিল 21.3, আর চীন ছিল 23.5, প্রায় সমান 21 আর 3 ধরে নিন হিসেব মতো, লাখ কোটি টাকার আমাদের ছিল জিডিপির র্যাঙ্ক ছিল। 2000 সালে হয়ে গেল 211 ইন্ডিয়া ভারতবর্ষ, আর চীন হয়ে গেল 394। 2025-26 মধ্যের কথা বলছি, ভারতবর্ষ ইন্ডিয়া হয়ে গেল 384 লাখ কোটি টাকার জিডিপি।
এবং চীন হয়ে গেল 972। 384 কোথায় আর 972 কোথায়? তাদের যে মানে কী বলবো, ছেলে মেয়েরা যে কাজ করে, তাদের যে সরকার প্রশাসন যে কতটা উদগ্রীব কাজ করার জন্য, জিডিপি করার জন্য, জিডিপিকে স্ট্রং করার জন্য, তাদের শিল্প বাণিজ্য, তাদের আশেপাশে সব কিছুকে তাদের সুরক্ষা বলা হয়, সব কিছু তারা এতটাই বলার ছিল। কোথায় ভারতবর্ষ ছিল, সেখান থেকে কোথায় চলে গেছে, মানে 600 লাখ কোটি টাকার ডিফারেন্স, যেখানে বর্তমানে 384 কোটি ভারতবর্ষ, আর সেখানে বর্তমানে প্রায় 2025-26-এর মধ্যে 972 লাখ কোটি টাকার জিডিপি। যেটার কারণও হচ্ছে, এর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ইংরেজরা এসেছিলো, তার আগে তো আমাদের সম্রাটরা সব এসছে, ভয়ঙ্করভাবে তারা মানে কী ধ্বংস করে দিয়েছে। তা মূল কারণ হচ্ছে ইংরেজরা যখন ঢুকেছিল তারপর থেকে 47-এ একদম শেষ করে দিয়েছিল, যেটা আমাদের পৃথিবীতে কী বলবো, এই পৃথিবীতে ভারতবর্ষ আমেরিকার থেকে আরও কত লক্ষ গুণ বেশিতে থাকতো সেটা আন্দাজ করার চেষ্টা করুন। ওদের থেকে অন্তত কী বলবো 7-8 গুণ কি 10-20 গুণ বেশি থাকার দরকার ছিল জিডিপিতে, যেটা এই বর্তমানে আমেরিকা প্রায় কত 22,000 মতো চলছে এই মুহূর্তে। ওটা লিখবেন আপনারা, কমেন্টস করবেন আমাকে, এক্ষুনি মনে পড়ছে না, লেখাটা নেই তো। তা 22,000 কোটি লাখ কোটি টাকা যত সম্ভব হবে ডলারে ওদের জিডিপি চলছে আশা করা যায়। তার থেকে আমাদের জিডিপি আরও, যেখানে বর্তমানে ভারত রয়েছে বোধহয় 384 লাখ কোটি টাকার জিডিপি। আমাকে কমেন্টস করবেন, আমাকে লিখতে পারেন, লাইক করতে পারেন, আর অন্যদের সাথে শেয়ার করতে পারেন, এবং কী বলবো সাবস্ক্রাইব করতে পারেন, সুবিধা হবে। এরকম ধরনের আপনাদেরকে যদি কোনো মোটিভেটেড কথাবার্তা বলে যদি কিছু আপনাদের উপকার হয়, সেই জন্য প্রত্যেকে আজকে এখানেই বলে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রত্যেকে ভালো থাকার জন্য একে অপরকে সাহায্য করবেন। কখনও কাউকে হিংসা করবেন না, মারপিট করবেন না, বা অন্যের ক্ষতি চাইবেন না। ক্ষতি মানে হিংসা, মারামারি আর লোভ, চুরি, ডাকাতি, অন্য লোককে ধ্বংস করে দেওয়া, মেরে ফেলে দেওয়া, লালসা থেকেই জীবনের ধ্বংস। স্বামী বিবেকানন্দের কথাগুলো প্রত্যেকেই জানেন, নেতাজির কথা জানেন। আমাদের মহান ঋষিরা পৃথিবীতে জন্মেছে, যারা তাদের কথা চিন্তা করুন, যারা এই পৃথিবীকে আপনাকে উপহার দিয়ে গেছে, যারা এই পৃথিবীকে বাঁচালেন। রিসেন্টলি এই 2026 সালে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয়েছে। বাংলাদেশের সাথে নয়তো ভয়ঙ্কর রকমভাবে এই আজকে পশ্চিমবঙ্গ কলকাতা জুড়ে যেত, যেটা এক প্রকার মানে কী বলবো, মানে ঠিক হয়েই ছিল যে এখানে ভারতবর্ষকে রক্ষার জন্যই, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য সমগ্র পরিকাঠামোকে এক জায়গায় নিয়ে এসে এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য কিন্তু সরকার কিন্তু অনেক প্রচেষ্টা চালিয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে, প্রায় দশক ধরে বলতে পারেন, চলছিল প্রয়াস যে ভারতবর্ষকে বাঁচাও, তার সাথে সাথে পশ্চিমবঙ্গকে বাঁচাও, যাতে বাংলাদেশ এবং আমাদের চীন, ডিপ স্টেট, এদের থেকে বাঁচাতে গেলে, কারণ আমাদের প্রতিবেশী দেশগুলো হচ্ছে ভয়ঙ্কর ভাবে তাদের উপরে অ্যাটাক করে রেখেছে। তারা বুঝতে পারছে না যে ডিপ স্টেট বা আমেরিকার মতো বেশ কিছু দেশ আছে, তাদেরকে যা বলছে তারা তাই শুনছে, এবং যা হয় ওই কোনো একটা বাচ্চা বা কারোর যদি একটা শরীর খারাপ হয়, এবার সেই শরীর খারাপটা নিয়ে সেই পরিবারটা আপনার পাশে থাকলে কী হয়, তার ছোঁয়া, তার হাওয়া, তার বাতাস, তার কথা আপনাকে কিছু না কিছু তো আসবেই ভেসে ভেসে। একটা সেই আলু পটল বা বেগুন পচে যাওয়ার মতো, একটা বেগুন পচার মধ্যে থাকলে যেটা হয়, ঠিক তেমন আস্তে আস্তে পচতে পচতে আপনার পাশের দেশেও পৌঁছে যেতে পারে। তাই এইভাবেই আজকে আমাদের দেশকে বাঁচিয়েছেন যারা। আজকে নতুন আমাদের সরকার গঠন তৈরি হয়েছে, নতুনভাবে নতুন দিশার দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। সেই জন্য আপনাদের প্রত্যেককেই আজকের মতো এখানেই শেষ করলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন সঙ্গে, তাহলে কী হবে, নতুন নতুন কোনো ভিডিও বা নতুন তথ্য নিয়ে আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনার ভারতবর্ষকে এবং আপনি সুস্থ থাকতে পারেন, আপনি মোটিভেটেড হতে পারেন, আপনার মধ্যে আবার নতুন দিশার পথ যদি সুস্থভাবে আবার নতুনভাবে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পারি, আমার ভীষণই ভালো লাগবে। সেই কারণের জন্য আজকের মতো প্রত্যেকের কাছ থেকে এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে আসছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, নমস্কার।